ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু কনফিউজিং ওয়ার্ড নিয়ে এসেছি। প্রত্যেকটা ওয়ার্ড সত্যিই কনফিউজিং। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে কোথায় আমরা উইন্ডের ব্যবহার করব, কোথায় আমরা ব্রিজের ব্যবহার করব, আবার কোথায় আমরা গাস্টের ব্যবহার করব, আবার কখন আমরা গ্লেয়ারের ব্যবহার করব আর কখন আমরা স্টেয়ারের ব্যবহার করব। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা এই ধরনেরই কিছু ওয়ার্ড দেখব। আজকের পরে এই ওয়ার্ডগুলোর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করছি। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো উইন্ড, ব্রিজ আর গাস্টের ব্যবহার। এই তিনটে ওয়ার্ডকে আমরা ঠিক সেন্টেন্সে কখন ব্যবহার করে থাকি। দেখো, উইন্ডের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি বাতাস বা হাওয়া। দেখো, এটা আমরা জেনারেল টার্মে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস এখানে নো ফিক্সড স্ট্রেংথ, আমরা কোনো ফিক্সড স্ট্রেংথ শো করি না। আমরা শুধু বাতাস বোঝাতে হাওয়া বইছে এরকম অর্থে আমরা উইন্ডের ব্যবহার করে থাকি। That means moving air in general. It can be light, moderate or strong. আমরা সমস্ত ক্ষেত্রেই উইন্ডকে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা উইন্ডকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন ধরনের সেন্টেন্সে আমরা উইন্ডকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আজ বাতাস জোরে বইছে, সেন্টেন্সটা কি হবে? The wind is blowing strongly today. The wind is blowing strongly today. এখন এর ওয়েদারে আমরা প্রায় বলে থাকি আজ সকালে কোনো বাতাস নেই, আজকে কোনো হাওয়াই নেই। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইন্ডকে ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? There is no wind this morning. There is no wind this morning. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে উইন্ডকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন ধরনের সেন্টেন্সে আমরা উইন্ডকে ব্যবহার করতে পারি, উইন্ডের ঠিক অর্থটা কি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ব্রিজ। দেখো, সেন্টেন্সে আমরা ব্রিজকে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি হালকা বাতাস, মৃদু বাতাস। That means a light, gentle and pleasant wind. It will be soft, comfortable and relaxing. এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি সন্ধ্যার মৃদু বাতাস উপভোগ করেছিলাম। I enjoyed the evening breeze. I enjoyed the evening breeze. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ব্রিজকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো গাস্ট। সেন্টেন্সে আমরা গাস্টকে কখন ব্যবহার করছি? গাস্টের অর্থ হলো দমকা হাওয়া, জোরে দমকা হাওয়া। অর্থাৎ আমরা এখানে একটা স্ট্রং উইন্ডের অর্থে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি, গাস্টকে ব্যবহার করছি। এবার যদি আমি বলি একটা দমকা হাওয়ায় কাগজগুলো উড়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য পেপারস ফ্লিউ অ্যাওয়ে ইন দ্য গাস্ট। দ্য পেপারস ফ্লিউ অ্যাওয়ে ইন দ্য গাস্ট। তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে উইন্ড, ব্রিজ আর গাস্টের মধ্যে কি পার্থক্য, কোন ওয়ার্ডটাকে ঠিক কখন ব্যবহার করবে, কোন ধরনের সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হবে। এবার আমরা দেখবো এর পরের দুটো ওয়ার্ড। আমরা সেন্টেন্সে প্রায় কনফিউজড হয়ে যায় অ্যাবান্ডন আর ফরসেকের ব্যবহার দেখে। দেখো, অ্যাবান্ডন এই ওয়ার্ডটার অর্থ হলো পরিত্যাগ করা, আবার ফরসেকের অর্থ হলো পরিত্যাগ করা। তো কোনটার ব্যবহার আমরা কখন করব? সবার আগে আমরা দেখব অ্যাবান্ডনের ব্যবহার। আমরা প্রায় অ্যাবান্ডনকে সেন্টেন্সে পেয়ে থাকি, যার অর্থ হলো ত্যাগ করা, পরিত্যাগ করা, চিরতরে ছেড়ে চলে যাওয়া। দেখো, আমরা সেন্টেন্সে অ্যাবান্ডনের ব্যবহার তখন করি যখন আমরা কোনো কিছু পরিত্যাগ করি, কেউ কোনো কিছু পরিত্যাগ করে, তাকে আর ফিরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান না রেখে, অর্থাৎ সেখানে আর ফিরে আসার অর্থ না রেখে, আর পরিকল্পনা না। এবার যদি আমি বলি কুকুরটাকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছিল, অর্থাৎ কুকুরটাকে রাস্তায় ছেড়ে চলে যাওয়া হয়েছিল। দেখো, এখানেও কিন্তু আমরা পরিত্যাগের অর্থ করছি। তো সেন্টেন্সটা কি হবে? দ্য ডগ ওয়াজ abandoned on the street. The dog was abandoned on the street. দেখো, এখানে সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রাখা হয়েছে, আর ঠিক সেই কারণে ওয়াজ abandoned এর ব্যবহার করেছি, V3 এর ব্যবহার করেছি, থার্ড ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার করেছি। সেন্টেন্সে আমরা এখানে থার্ড ফর্মের ব্যবহার করলাম, দ্য ডগ ওয়াজ abandoned on the street by someone. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গ্রামটা অনেক বছর আগে পরিত্যক্ত হয়ে পড়েছিল, সেটা কি হবে? The village was abandoned years ago. The village was abandoned years ago.
তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাবান্ডন্টকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব ফরসেক এর ব্যবহার। ফরসেক কে আমরা সেন্টেন্সে পরিত্যাগ করার অর্থেই ব্যবহার করে থাকি, কিন্তু এখানে ইমোশন জুড়ে থাকে। কোনো জিনিসকে আমরা ছেড়ে চলে যেতে পারি, পরিত্যাগ করে চলে যেতে পারি, কোনো গ্রামকে ছেড়ে যেতে পারি, কোনো বাড়িকে, কোনো জিনিসকে ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এরকম অর্থে আমরা ফরসেককে ব্যবহার করি না। এরকম অর্থে আমরা অ্যাবান্ডনকে ব্যবহার করি। দেখো ফরসেকের ব্যবহারও আমরা পরিত্যাগ করা, ছেড়ে যাওয়া বা ত্যাগ করার অর্থেই করে থাকি। চিরতরে ছেড়ে চলে যাওয়া এরকম অর্থেই করে থাকি, কিন্তু অর্থটা একটু আলাদা। এখানে আমরা ইমোশনকে জুড়ে দিচ্ছি। অ্যাবান্ডনের ক্ষেত্রে আমরা কোনো ইমোশনকে শো করিনি, কিন্তু এখানে অবশ্যই একটা ইমোশন থাকবে, একটা ডিপ কানেকশন থাকবে, একটা ডিপ ইমোশনকে জুড়ে থাকবে। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি কঠিন সময়ে সে তার বন্ধুদেরকে ছেড়ে চলে গিয়েছিল, হি forsook his friends in tough time বা in difficult time. He forsook his friends in difficult time. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যারা তোমাকে বিশ্বাস করে তাদেরকে ছেড়ে চলে যেও না, don't forsake those who trust you. Don't forsake those who trust you. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা অ্যাবান্ডন আর ফরসেক এর ব্যবহারটা ঠিক কোন অর্থে করছি। এবার আমরা দেখবো এর পরের দুটো কনফিউজিং ওয়ার্ড। এবার যে ওয়ার্ড দুটো আমরা দেখবো সেই ওয়ার্ড দুটো হলো স্টেয়ার আর গ্লেয়ার। আমরা প্রায় সেন্টেন্সে কনফিউজড হয়ে যাই কোন ওয়ার্ডটার ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্সে আমরা এই দুটো ওয়ার্ডকে ব্যবহার করার সময় প্রায় কনফিউজড হয়ে যায়। সবার আগে আমরা দেখবো স্টেয়ারের ব্যবহার। স্টেয়ারের অর্থ হলো অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে কারো দিকে তাকিয়ে থাকা। দেখো এখানে কোনো ফিক্সড ইমোশনকে আমরা বোঝাবো না, অর্থাৎ কোনো কারণে, যে কোনো কারণে একভাবে তাকিয়ে থাকার অর্থে আমরা সেন্টেন্সে স্টেয়ারের ব্যবহার করে থাকি। অর্থাৎ এটা কিউরিওসিটি বোঝাতে পারে, আবার এটা সারপ্রাইজ বোঝাতে পারে, আবার কনফিউশনও বোঝাতে পারে, আবার কাউকে ভালো লাগার অর্থেও, অর্থাৎ ভালো লাগলেও আমরা তার দিকে তাকিয়ে থাকি, তো এখানে সেই অর্থটাও বোঝাতে পারে। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে স্টেয়ারের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She kept staring at me. She kept staring at me. That means সে আমার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। যদি আমি বলি তুমি আমার দিকে একভাবে কেন তাকিয়ে আছো? Why are you staring at me? Why are you staring at me? আমরা প্রায় বলে থাকি অপরিচিত লোকদের দিকে, অপরিচিত মানুষদের দিকে একভাবে তাকিয়ে থেকো না। That means এক দৃষ্টিতে অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকো না। Don't stare at strangers. Don't stare at strangers. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে স্টেয়ারকে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো গ্লেয়ার। গ্লেয়ারের অর্থটা কিন্তু সম্পূর্ণ আলাদা। গ্লেয়ারেও আমরা এক দৃষ্টিতে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি, কিন্তু এখানে আমরা একটা অন্য অর্থ শো করব। এখানে আমরা অর্থ করব রাগে চোখ রাঙানো, অর্থাৎ রেগে গিয়ে চোখ রাঙানোর অর্থে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার এখানে করতে পারি। দ্যাট মিনস টু লুক অ্যাট সামওয়ান অ্যাংগ্রিলি অর ইন্টেন্সলি। দেখো এখানে আমরা স্ট্রং আই কন্ট্যাক্ট বোঝাই, আর সব সময় অ্যাঙ্গার, ইরিটেশন বা ওয়ার্নিংই বোঝায়। এরকম অর্থেই একভাবে এক দৃষ্টিতে কারোর দিকে রেগে তাকিয়ে থাকা, এরকম অর্থেই আমরা সেন্টেন্সে গ্লেয়ারের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিক্ষক শব্দ করা ছাত্রদের দিকে এক দৃষ্টিতে, রাগী দৃষ্টিতে তাকিয়েছিলেন, সেন্টেন্সটা কি হবে? দ্য টিচার গ্ল্যাড অ্যাট দ্য নয়েজ স্টুডেন্টস। দ্য টিচার গ্ল্যাড অ্যাট দ্য নয়েজ স্টুডেন্টস। যদি আমি বলি সে আমার দিকে একটা রাগী দৃষ্টিতে তাকিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? হি গেভ মি আ শার্প গ্লেয়ার। হি গেভ মি আ শার্প গ্লেয়ার। এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই দুটো ওয়ার্ডকে ঠিক কিভাবে ব্যবহার করি, ঠিক কোন ধরনের সেন্টেন্সে আমরা কোন ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এবার যে ওয়ার্ড দুটো আমরা দেখবো সেই ওয়ার্ড দুটো হলো অ্যাসিওর আর এনশিওর। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই, অ্যাসিওরের কি অর্থ আর এনশিওরের কি অর্থ। দেখো অ্যাসিওরের অর্থ হলো আশ্বস্ত করা। দেখো এই ওয়ার্ডটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এটা কনফিডেন্স বোঝাতে ব্যবহার করা হয়। এটা ফোকাস করে কনফিডেন্সের উপরে, অর্থাৎ যখন আমরা কাউকে আশ্বস্ত করি যে তার আর ভয় বা ডাউটের, অর্থাৎ কোনো সন্দেহের দরকার নেই, তখন আমরা সেন্টেন্স এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, আশ্বস্ত করা, অ্যাসিওর। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি তোমাকে আশ্বস্ত করছি সব ঠিক আছে,
I assure you everything is fine. I assure you everything is fine. যদি আমি বলি আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে এই পরিকল্পনাটা কাজ করবে, সেটা কি হবে? I can assure you that this plan will work. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমাকে আশ্বস্ত করছি চিন্তার কিছু নেই, I assure you there is nothing to worry about. I assure you there is nothing to worry about. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে অ্যাসিওর কে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এনশিওর এর ব্যবহার। এনশিওর কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করতে পারি? এনশিওর এর অর্থ হলো নিশ্চিত করা। সেন্টেন্সে যখন আমরা অর্থ করি নিশ্চিত করা, তখন আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। দেখো, এনশিওর অ্যাসিওর এর মতো নয়, এটা সার্টেনটির ওপর ফোকাস করে। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি দয়া করে নিশ্চিত করো সমস্ত নথিগুলো প্রস্তুত আছে, সেটা কি হবে? প্লিজ এনশিওর অল ডকুমেন্টস আর রেডি। প্লিজ এনশিওর অল ডকুমেন্টস আর রেডি। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এনশিওর কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি, আর অ্যাসিওর আর এনশিওর এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখব পরের দুটো ওয়ার্ড। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সোকড আর ড্রেঞ্চড এর ব্যবহার নিয়ে। কোন ওয়ার্ডের ব্যবহার আমরা কখন করব? দুটো ওয়ার্ডের অর্থই হলো ভিজে যাওয়া, পুরোপুরি ভিজে যাওয়া, সম্পূর্ণভাবে ভিজে যাওয়া। তো কোন ওয়ার্ডের ব্যবহার আমরা কখন করতে পারি? চলো দেখে নিই। দেখো, সোকড এর অর্থ হলো পুরোপুরি ভিজে যাওয়া, অর্থাৎ সম্পূর্ণভাবে ভিজে যাওয়া। নো ড্রাই পার্ট লেফট। সেন্টেন্সে যখন আমরা অর্থ করি কমপ্লিটলি ওয়েট, তখন আমরা সোকড এর ব্যবহার করতে পারি। দেখো, এখানে এই ওয়ার্ডটা হলো একটা নিউট্রাল ওয়ার্ড, নিউট্রাল টোন আমরা এখানে বোঝাচ্ছি। এখানে কোনো স্ট্রং ইমোশন নেই, অর্থাৎ এই ওয়ার্ডটাকে আমরা জোর দিচ্ছি না। যদি আমি বলি আমি বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিলাম, সেটা কি হবে? I got soaked in the rain. I got soaked in the rain. যদি আমি বলি তার শার্টটা ঘামে পুরো ভিজে গেছে, সেটা কি হবে? His shirt is soaked with sweat. His shirt is soaked with sweat. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো soaked কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব drenched এর ব্যবহার। drenched এর অর্থ হলো পুরোপুরি ভিজে যাওয়া, কমপ্লিটলি ওয়েট। কিন্তু আমরা বাংলায় প্রায় বলে থাকি চপচপে ভিজে যাওয়া, একদম সপসপে ভিজে আসা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে drenched এর ব্যবহার করব। That means extremely wet, even stronger than soaked. That means when we mean very very wet, তখন আমরা সেন্টেন্সে drenched এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ভারী বৃষ্টিতে একেবারে সপসপে ভিজে গিয়েছিলাম, একেবারে চুপচুপে ভিজে গিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? I got drenched in the heavy rain. I got drenched in the heavy rain. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ড দুটোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, soaked আর drenched কে। তো এই ছিল কিছু কনফিউজিং ওয়ার্ডস। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পারলে। দেখো, আমি কনফিউজিং ওয়ার্ডের উপরে আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করেছি। যদি তোমরা ওই ওয়ার্ডগুলো, ওই ভিডিওগুলো না জেনে থাকো, ওই ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে ভিডিওগুলো একবার দেখে নিও। ওখান থেকেও তোমরা প্রচুর ওয়ার্ড কালেক্ট করতে পারবে আর কনফিউশন দূর করতে পারবে যে কোন ওয়ার্ডকে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.